ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের 2 আঙুলে ধরে বার 2 টোকা দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্যে ধোঁয়া ছুড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করল। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়। আকাশপানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো। ঘরেই নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধ নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝেই ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বেয়াদব আমায় ফুটবল ভাবছিস রে? আরে ভালো করে দেখ, আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথার। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধড়পড় করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখল ইরফান আয়েশ করে শুয়ে। দাঁতে দাঁত চেপে পড়ল। তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুজে বলে, 2 ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ দাঁত কিড়মিড় করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছায় এক লাথি দিয়ে একদম এর বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব তার জীবনটা ভেজে খায়। সাথে কি আর বলে তার মামির কপাল পুড়েছে? এমন ঘাড়তাড়া জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই শুদ্ধর মনে হয় তার মাথার চুল পাক ধরে যাবে। এসব রেখেও সে নামাজ পড়তে গেল। মায়েরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যাস তার। তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মায়েরা চুপি চুপি এদিক ওদিক উঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রুমা নেওয়াজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার শাশুড়ির তাকানোয় মাথা নিচু করে নিল। রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মায়েরা মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনল। এই বাড়িতে কে কে থাকে সে তো জানে না। এই বেটা আবার কে? আর তাকেই বা জিজ্ঞেস করছে কেন? রুমা নেওয়াজ কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি, আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করছো কেন তাহলে? মায়েরা ভ্যাবা চাকা খেয়ে গেল। আসলেই স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল। তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়ল। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত। আপনার খোঁজ নেওয়া উচিত। রুমা নেওয়াজ ধমকে বলেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে এভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে। একে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধর বাড়ি আছে। রুমা নেওয়াজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু। মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। তারেক নেওয়াজ মায়েরাকে বলে, নামাজ পড়েছো আম্মু? মায়েরা অমায়িক হেসে বলে, জি আঙ্কেল। আমি এখনো আঙ্কেল? বাবা হই তোমার, বাবা বলবে। মায়েরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেল বেলায় মায়েরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে। তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে যাক। তার ছেলের তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মায়েরার কাছে ফোন নেই, তাই প্রথমে মায়েরাকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়েরাকে। মায়েরা চঞ্চল প্রকৃতির মেয়ে। তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নেবে, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল।
সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নেওয়াজ মায়রার সংকোচ বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি মায়রার বাবা। মায়রা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাভ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছেটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মায়রাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়রার দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9 ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলেও একে অপরকে দেখে চিনতে পারে। তুই মায়রা না? কারো কণ্ঠে মায়রা পাশ ফিরে তাকালে তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রায়সা হেসে মায়রাকে আগলে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা হেসে বলল, তুই এখানে? গ্রাম থেকে কবে আসলি? মায়রা রায়সাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মাইশা রায়সা একসাথে অবাক হয়ে গেল। কি? মায়রা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলে, আম্মু, তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে। আমি কাজ সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মায়েরা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলে 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোণার ফাঁকা টেবিলে গিয়ে বসে। রায়সা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ইটিস পিটিস করতিস নাকি? মায়েরা রেগে বলল, একটা থাবড়া খাবি? আমার খেয়ে দিয়ে কাজ নাই? আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। মায়েরার কথা শুনে 2 বান্ধবীর একটু খারাপ লাগলো। তারা জানে মায়েরার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মায়েরার মা যদিও মায়েরাকে আগলে রাখত, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারত না। রাইসা মাইশা মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মায়েরা এত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনদের কথার শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনই ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানেরা মায়রাদের ডান পাশের ঠিক একটা টেবিল পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মায়রাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে ইরফান। এদিকে মায়রার 2 বান্ধবী ইরফানদের দিকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মায়রা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়রা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখে পড়লে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, পাগল, চল পালাই। মাইশা বলে, কোথায়? মায়েরা ডান হাতের আঙুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মাইশা রায়সা দুজনেই উল্টো ঘুরে তাকালো। মায়েরার ভয়েস মোটামুটি জোরে ছিল, যার ফলে কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মায়েরার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাক করে রাখা আঙুল এখনো নামায়নি। মাইশা রায়সা ভ্রু কুঁচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে এমন বড় চুল কতজন তো স্টাইল করে রাখে, আবাল। কথাটা বলে এদিক ফিরে মায়েরার দিকে তাকালে দেখল মায়েরা এখনো হাবার মতো ইরফানের দিকে আঙুল তাক করে আছে। রায়সা নিজের কপালে একটা বাড়ি মেরে মায়েরার হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ, আজব। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। শুদ্ধ ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, যাক, কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে এক পাগল ঘোরাঘুরি করে। ইরফান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। রিপন শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে আছে, শুনলে তোর 12টা আগে বাজাবে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়েরার দিকে চেয়ে আছে, যেন টুপ করে গিলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? শুদ্ধ একবার মায়ের দিকে তাকালো, আরেকবার ইরফানের দিকে। মায়েরাকে দেখে বাচ্চাই লাগলো। এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিন ক্রিয়েট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে,
আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে, ওর সাহস কি করে হয় আমাকে এভাবে বলার? মায়েরা চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মায়েরার দিকে এগিয়ে আসলে মায়েরা ভয়ে একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকাতে চায়, কিন্তু লুকোনোর মতো জায়গা না পাওয়ায় একদম কোনায় গুটিসুটি মেরে দোয়া দৌড় পড়তে লাগলো। মায়েশা আর আয়শা দুজনেই আহাম্মক হয়ে তাকিয়ে আছে। ইরফান মায়েরার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, এই ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। মায়েরা কেঁদে দিবে প্রায়, ভীত স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবারও পাগল বলায় রাগে টেবিলের উপর ধূপ করে একটা পাঞ্চ মারে। আশেপাশে মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো, নয়তো। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। মায়েরার কথায় শুদ্ধ রিপন ভ্যাপাচাকা খেয়ে যায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে বলে, শালা ইংরেজ আবার ইংলিশ ছাড়ছে, এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রাইসা মাইশা দুজনের মাথা ফাটা দিচ্ছে করছে। এই মায়েরা আর শুধরালো না, বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে, এর বুড়ো জামাইকে সামলায় কিভাবে? রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর হয়ে আমরা সরি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মায়েরা রাইসার কথায় রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল দুদিন আমায় অ্যাক্সিডেন্ট করিয়েছিল, আর এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মায়েরার কথা শুনে তার দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন বুঝেই পায় না। ইরফানের শরীরে যেন আগুন ধরে দিচ্ছে মায়েরার প্রতিটি কথা। শুদ্ধ ঢোক গিলে ইরফানকে জোর করে টেনে কয়েকবার পিছিয়ে নিয়ে আসে। মায়েরা যখনই দেখলো ইরফান একটু পিছিয়েছে, অমনি বাসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে। এক দৌড়ে চলে যাবে, তার আগে ইরফান এগিয়ে এসে মায়েরার হিজাব টেনে ধরে। মায়েরার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরে তো কিছুই থাকবে না। সে ভয়ে মায়েরার পা থেমে যায়। শুদ্ধ পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে, ওকে আমি ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দিব আমি, স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের কথার মাঝেই সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফান যে হাত তার হিজাব ধরে টেনেছে, সেই হাতে তার দুহাত দিয়ে গায়ের জোরে খামচি দিয়ে ধরে। ইরফান রাগান্বিত চোখে ভ্রু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আলগা হবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়েরার নিজেরই হাত ব্যথা হলো। এই লোকের কোনো ভাবান্তর নেই। মায়েরা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফানের হাত থেকে তার হাত সরিয়ে দিল। আজ সে শেষ। ঢোক গিলল, মুখ ফসকে বলে ফেলায়, আপনার চামড়া বুঝি গন্ডারের? বলেই নিজের মুখ চেপে ধরল। তার বেফাস কথা যে শুধু মুখ ফসকে বেরিয়ে যায়। জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না। ইরফান মায়েরার হিজাবের কোণা ছেড়ে মায়েরার বাম হাত শক্ত করে ধরে। মায়েরার মাথায় কিছুই আসছে না। ওদিকে মাইশা রাইসা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদ অভ্যাস আগে গ্রামে দেখাতো, তা নয় মানা যায়, শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? ভয় ডর কিছু নেই নাকি? মায়েরা ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন আমায় ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মায়েরাকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। এই ইডিয়েটকে আসছে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মায়েরা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মায়েরার হাত শক্ত হাতে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হা করে চেয়ে আছে মায়েরার দিকে। এটা কি ভাই? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো, দয়া করে আমায় বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মায়েরার দিকে। কি সাংঘাতিক মেয়ে, কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসল, কোন বুড়োর বউ এই মেয়ে? তার তো দুঃখ হচ্ছে সেই বুড়োর জন্য। ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলে, আরে বাচ্চা মেয়ে, ছেড়ে দে। ইরফান মায়েরার হাত ছাড়ল ঠিকই, কিন্তু আবারও মায়েরাকে ধরতে গেলে মায়েরা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সে সুযোগ কাজে লাগাবে না? কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ইরফানের হাত ফসকে যায়। মায়েরা ততক্ষণ রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকিয়ে থাকে। শুদ্ধ হা করে মায়েরার দৌড়ে পগার পার হওয়ার দৃশ্য দেখল।
বাঁদরের দৌড়ের স্পিড এই মেয়ের চেয়ে কম হয়তো। চোখের পলকেই হাওয়া। ইরফান রাগে গজগজ করতে করতে শুদ্ধর শার্টের কলার ধরে বলল, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন নীতি ফলো করে করিস বলবি? ইরফান বিরক্তি রাগে শুদ্ধর কলার ছেড়ে হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ। শুদ্ধ পাশ ফিরে একবার মায়ের বান্ধবীদের দিকে তাকালো। মায়েশাও এদিকে তাকালে শুদ্ধর সাথে চোখাচোখি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে, তোর ভাই কই গেল? শুদ্ধ ডান হাতের শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই, সারাদিন পেটে কিছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করলে দেখল সেই মেয়ের দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধর দিকে তাকিয়ে আছে তো আছেই। রিপন মিটিমিটি হেসে বলল, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাই যে মামা। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, খেতে দে। রিপন ভ্রু কুঁচকে বলল, তুই একটা চান্স নে, বাচ্চা মেয়ে, পুরাই মাখো। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখের লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথাই বলবি না। রিপন বোঝানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ মিন করে কিছু বলিনি। শুদ্ধ খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবি না, সময় মতো সোজা বিয়ে করে নিব। রিপন ভ্রু কুচকে কিছু বলার আগেই শুদ্ধ আবারও বলে, আনসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকেও খেতে দে। রিপন আর কিছু বলল না। মায়েরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নেওয়াজ রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। মায়েরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে, বাবা, আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারেক নেওয়াজ কিছু বলার আগেই মায়েরা নিজেই টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মায়েরার পা থেমে যায়। পিছন ফিরে দেখল রেস্টুরেন্টের দরজার পাশে ইরফান দাঁড়িয়ে। অসম্ভব, আর ওদিকে যাওয়া যাবে না। মেকি হেসে বলল, বাবা, ওদের আমি পরে দিয়ে দিব, আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, তোমার কি কোনো প্রবলেম হয়েছে আম্মু? মায়েরা আমতা আমতা করল। সে কি বলবে? তার ছেলের বউ বাইরের এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা, আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারেক নেওয়াজ থতমত গিয়ে বলল, আচ্ছা আম্মু, চলো। মায়েরা একবার উঁকি দিয়ে দেখলো ইরফান এদিকেই আসছে। তাকে এখনো দেখেনি। সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসল। তারেক নেওয়াজ মায়েরার ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল, গ্রামের মেয়ে, একটু আদ্র এমন হয়। তবে মায়েরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো। ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললেন। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এ যাত্রায় সে বেঁচে গিয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে, সবকিছু অসহ্য লাগছে। হনহন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোনের রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে দেখে তার মা। ফোঁস করে শ্বাস ফেলে রিসিভ করে, বলো। এপাশ থেকে রুমা নেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো আনসার করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে, আশা করি আজ শুদ্ধর বাসায় না গিয়ে এখানে আসবে। ইরফান এবারেও চুপ। গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগের রাগ কমার আগেই মনে পড়ল বাড়িতে এক বাচ্চা আছে যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রুমা নেওয়াজ ভেজা গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে? তোমার বাবা আমার কথা শোনেননি, এখন যখন বিয়েটা হয়েই গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল। চোখ বুজে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোরায়।